এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সম্পর্ক স্বাভাবিকীকরণে সমস্যার সমাধান হবে না, ফিলিস্তিনকে আসল মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে, সর্বোচ্চ নেতার মন্তব্য। রাফা শহরে স্থল আগ্রাসন চালাতে একগুঁয়ে অবস্থানে নেতানিয়াহু, জাতিসংঘ বলছে বর্ণনাতীত করুণ পরিস্থিতির সৃষ্টি হবে। বাংলাদেশে শ্রমিক মালিক সবাই সুসম্পর্ক রক্ষা করে জাতীয় উৎপাদন বৃদ্ধি করুন, মে দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। এবং লোকসভা নির্বাচনের লক্ষ্য পূরণ করতে চলেছে বিজেপি, বলছেন অমিত শাহ। বিরোধীরা বলছে মনোবল চাঙ্গা রাখার কৌশল। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, সম্পর্ক স্বাভাবিকীকরণের মাধ্যমে সমস্যার সমাধান হবে না, বরং ফিলিস্তিনকে আসল মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। যতদিন পর্যন্ত ফিলিস্তিনকে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেয়া না হবে, ততদিন পশ্চিম এশিয়ার সমস্যার সমাধান হবে না। আজ শিক্ষক দিবসে সারা ইরানের হাজার হাজার শিক্ষক ও বুদ্ধিজীবীর সাথে এক বৈঠকে তিনি একথা বলেন। ওই বৈঠকে তিনি আমেরিকা সহ অন্যান্য দেশে ফিলিস্তিনি জাতির সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে বিশ্ব জনমতের মধ্যে গাজা ইস্যুটি অগ্রাধিকার পাবার প্রমাণ বলে উল্লেখ করেন। সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ এবং তাদের সাথে আমেরিকার জড়িত থাকার ঘটনা দখলদার ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানের সরকার এবং জনগণের অবস্থানের বৈধতা প্রমাণ করেছে। বৈঠকে ইসলামী বিপ্লবের নেতা দখলদার ইসরায়েলের ওপর জনমতের ক্রমবর্ধমান চাপকে জরুরি বলে অভিহিত করেন। তিনি বলেন, ইহুদিবাদীরা 30,000-এর বেশি মানুষকে হত্যা করেছে, যাদের অর্ধেকই নারী ও শিশু। এই নৃশংসতা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ঘৃণ্য প্রকৃতির চেহারাই ফুটিয়ে তুলেছে এবং সমগ্র বিশ্বের কাছে ইরানের স্থায়ী অবস্থানের যথার্থতা প্রমাণ করেছে। ইমাম খামেনি ইসরায়েলি অপরাধের প্রতিবাদকারী ছাত্রদের অহিংস ও শান্তিপূর্ণ বিক্ষোভের ঘটনায় আমেরিকা এবং তাদের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আচরণকে মার্কিন সরকারের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থানের আরেকটি প্রমাণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই বিষয়টি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গাজার জনগণকে হত্যা করার মতো ক্ষমার অযোগ্য অপরাধের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদীদের সহযোগী। তাদের আপাতদৃষ্টিতে সহানুভূতিশীল কিছু কথাও পুরোপুরি মিথ্যা। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে স্থল আগ্রাসন চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি হোক বা না হোক, ইসরায়েলি সেনারা রাফা শহরে স্থল অভিযান চালাবে। গতকাল তিনি এই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, সমস্ত লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করার কোনো প্রশ্ন নেই। বন্দি বিনিময় চুক্তি হোক বা না হোক, আমরা রাফা শহরে প্রবেশ করব এবং হামাস যোদ্ধাদের নির্মূল করব। এর আগে গত শনিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ চ্যানেল 12-কে বলেছিলেন, হামাস যদি ইসরায়েলি বন্দীদের মুক্তির ব্যাপারে রাজি হয়, তাহলে রাফা শহরে অভিযান চালানোর সিদ্ধান্ত বাতিল করা হবে। মিশর সীমান্তবর্তী রাফা শহরে বর্তমানে প্রায় 15 লাখ ফিলিস্তিনি অবস্থান করছে। ইসরায়েলি আগ্রাসনের মুখে এসব ফিলিস্তিনি উত্তর ও মধ্য গাজা থেকে ঘরবাড়ি ছেড়ে রাফা শহরে নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, কিন্তু সেখানে এখন আগ্রাসন চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ইসরায়েল।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা যদি স্থল আগ্রাসন চালায় তাহলে সেখানে যে করুণ পরিস্থিতি সৃষ্টি হবে তা ভাষায় বর্ণনা করা যাবে না। কোনো মানবিক পরিকল্পনা দিয়ে এই বিপর্যয় মোকাবেলা করা যাবে না। গতকাল এক বিবৃতিতে মার্টিন গ্রিফিথ এসব কথা বলেন। এর আগে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফা শহরে স্থল আগ্রাসন চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি অত্যন্ত দম্ভভরে বলেন, সমস্ত লক্ষ্য অর্জন করার আগে যুদ্ধ বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রাফা শহরে যদি স্থল অভিযান চালানো হয় তাহলে তাতে অসহনীয় মাত্রায় সংঘাত শুরু হবে। গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদের সব সদস্য এবং আরও বহু দেশের সরকার সুস্পষ্টভাবে রাফায় ইসরায়েলি অভিযানের বিরোধিতা করেছেন। ইসরায়েলকে এই অভিযান থেকে বিরত রাখার জন্য প্রভাবশালী দেশগুলোর প্রতি তিনি জোর আহ্বান জানান। অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গণকবর আবিষ্কারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এসব গণকবর সম্পর্কে বহু অভিযোগ উত্থাপন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অভিযোগ হচ্ছে, যাদেরকে এসব কবরে মাটি চাপা দেওয়া হয়েছে তাদেরকে বেআইনিভাবে হত্যা করা হয়েছে। তিনি এসব গণকবরের ব্যাপারে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানান। গুতেরেস বলেন, এখনই এসব কবরে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের প্রবেশাধিকার দিতে হবে, যাতে এই তথ্য উদ্ঘাটন করা যায় যে এসব স্থানে মাটি চাপা দেওয়া শত শত ফিলিস্তিনি কিভাবে তাদের প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ মহাসচিব বলেন, যারা নিহত কিংবা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যদের এই কথা জানার অধিকার রয়েছে যে তাদের ভাগে কি ঘটেছে আর এসব ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে কিনা, এবং হয়ে থাকলে সেজন্য দায়ীদের বিচারের আওতায় আনার অধিকার বিশ্ব সমাজের রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি এবং এই সংস্থার পক্ষ থেকে ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের বিষয়ে মার্কিন সরকার দ্বৈত অবস্থান নিয়েছে বলে তীব্র সমালোচনা করেছে মস্কো। গতকাল এক টেলিগ্রাম পোস্টে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এসব কথা বলেছেন। তিনি বলেন, রাশিয়ার নেতৃত্বের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ওয়াশিংটন পুরোপুরি সমর্থন করেছে, অথচ আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা নিজের ও তার মিত্রদের বেলায় আইসিসির কাঠামোর বৈধতা স্বীকার করে না। বুদ্ধিবৃত্তিকভাবে আমেরিকার এই ধরনের অবস্থান খুবই অযৌক্তিক। 2023 সালের মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে বিতাড়িত করার জন্য অভিযোগ তুলে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরোয়ানাকে খুবই ন্যায্য বলে মন্তব্য করেন, কিন্তু ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা মোকাবেলার জন্য একটি খসড়া বিল অনুমোদন করেছে। এছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে বলেছেন, তারা ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টিকে সমর্থন করেন না এবং আইসিসির এই এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক মালিক সবাইকে সুসম্পর্ক রক্ষা করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশটা আমাদের, এখানে উভয়ে এক হয়ে কাজ করতে হবে। কোনো সমস্যা হলে আমরা দেখব, এজন্য কারো দুয়ারে যাওয়ার দরকার নেই। আমাদের মাটি ও মানুষের চরিত্র বৈশিষ্ট্য আমরা জানি, সমস্যার সমাধানও আমরা করতে পারব। মহান মে দিবস উপলক্ষে আজ রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শ্রমিকদের সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের দেশে শ্রমিক শ্রেণীর দাবির জন্য বা কথা বলার জন্য আমরা আছি। আমি প্রধানমন্ত্রী শুধু না, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে।
আমি সেইভাবে নিজেকে বিবেচনা করি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে কিছু কিছু ভাড়াটের লোক কোথায় কোথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। যে কারখানা আপনারা ভাত কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে যান তাহলে কার ক্ষতি হচ্ছে? আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টে 25 মিটার ব্যান্ডে। ভারতে লোকসভা নির্বাচনের প্রথম 2 দফায় ভোট গ্রহণের পর আজ বিজেপি নেতা অমিত শাহ অনেকটা ভবিষ্যৎবাণী করে বলেছেন, বিজেপি ও তার শরিক দলগুলো প্রথম 2 দফার ভোটে 100 থেকে বেশি আসন জিতেছে। তার দাবি, পশ্চিমবঙ্গ, অসম, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড সহ সব রাজ্যে বিজেপি সাফল্য পেতে চলেছে। কর্ণাটক, কেরল, তামিলনাড়ুতেও বিজেপি ভালো সাড়া পেয়েছে। অমিত শাহের দাবি, বিজেপির নেতৃত্বে এনডিএ 400 পারের যে লক্ষ্য ঠিক করেছিল তাতে পৌঁছে যাবে। কংগ্রেস সহ বিরোধী শিবির অবশ্য দাবি করেছে অমিত শাহ এসব বলে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে চাইছেন। ইহুদিবাদী ইসরায়েল অভিমুখী বাল্ক জাহাজ সিক্লেডিসে হামলা চালানোর ভিডিও চিত্র প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, গতকাল বেশ কয়েকটি অ্যাটাক ড্রোন ব্যবহার করে লোহিত সাগরে ইসরায়েলি বন্দর অভিমুখী জাহাজটিতে হামলা চালানো হয়। মঙ্গলবার রাতে প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি অজ্ঞাত স্থান থেকে একটি ড্রোন আকাশে উঠছে এবং কিছুক্ষণ পর সেটি সাগরে চলমান একটি জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ড্রোনটিতে বসানো ক্যামেরা থেকে তোলা ভিডিওতে দেখা যায় সেটি জাহাজটির মাস্টার ব্রিজে গিয়ে আশ্রয় পড়ছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানান, তারা গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগর ও ভারত মহাসাগরে 2টি মার্কিন ডেস্ট্রয়ার ও 2টি ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছেন। এসব হামলাকে সফল উল্লেখ করে সারি বলেন, হামলায় ইয়েমেনের নৌবাহিনী, বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে এবং অভিযানটি ছিল সুনিপুণ ও সফল। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ছড়িয়ে পড়া বিক্ষোভের উপর মার্কিন পুলিশের বর্বরতায় বিব্রত হয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। এদিকে গতকাল আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আরও শিক্ষার্থীদের আটক করা হয়েছে। গত 18 এপ্রিল থেকে আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপকভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাঁবু দিয়ে ক্যাম্প প্রতিষ্ঠা করে বিক্ষোভ করছেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সাবেক স্বৈরশাসক শাহের উৎখাত এবং মরহুম ইমাম খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ছিল বর্ণবাদী ও সম্প্রসারণকামী ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আঘাত। বলা যায় তখন থেকেই তাদের বিলুপ্তির কাউন্টডাউন শুরু হয়। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান। ইরানে ইসলামী বিপ্লবের বিজয় মুসলমানদের ইহুদিবাদ বিরোধী সংগ্রামকে তীব্রতর করে এবং ফিলিস্তিনিদের সংগ্রামের গতিপথ পরিবর্তন করে দেয়। রেজা শাহ পাহলভীর সৌর সরকার পশ্চিম এশিয়ার স্পর্শকাতর এই অঞ্চলে পশ্চিমা দেশগুলো ও ইসরায়েলের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত ছিল। শাহের সময় ইরান ছিল ইসরায়েলি পণ্যের বড় ক্রেতা, যার ফলে ইসরায়েল অর্থনৈতিকভাবে প্রচুর লাভবান হতো। অন্যদিকে শাহ সরকার ইসরায়েলের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল সরবরাহ করে অবৈধ ওই সরকারকে টিকিয়ে রেখেছিল। এতে করে ফিলিস্তিনের বুকে চেপে বসা ইসরায়েলের অর্থনীতি এবং শিল্প খাত দ্রুতগতিতে উন্নতি হতে থাকে। এক কথায় ইরান এই অঞ্চলে ইসরায়েলি গুপ্তচর বৃত্তি এবং আরবদের নিয়ন্ত্রণের ঘাঁটিতে পরিণত হয়েছিল। দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের শাহ সরকারের গোপন ও প্রকাশ্য সম্পর্ক সবার সামনে তুলে ধরা এবং মুসলমানদের অভিন্ন এই শত্রুকে শাহ সরকারের নিরবচ্ছিন্ন সাহায্য সহযোগিতার বিরোধিতা করা ছিল ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির বিদ্রোহের
অন্যতম প্রেরণা। শাহের উৎখাত এবং ইরানি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ছিল ইসরায়েলের জন্য প্রথম এবং অনেক বড় আঘাত, যা কিনা ইসরায়েলের সম্প্রসারণকামী লক্ষ্য বাস্তবায়নকে হুমকির মুখে ঠেলে দেয়। বিশ্ব জনমতের উপর ইরানের ইসলামী বিপ্লবের বার্তা এবং এর নেতৃত্বের প্রভাব এতটাই ব্যাপক ছিল যে যখন আনোয়ার সাদাত ইসরায়েলের সাথে আপোষমূলক ক্যাম্প ডেভিড সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, তখন মিশরীয় সরকারকে আরব বিশ্ব থেকে বহিষ্কার করা হয়েছিল এবং মিশর কার্যত এ অঞ্চলে সম্পূর্ণ কোণঠাসা ও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বায়তুল মুকাদ্দাস দখলকারী ইসরায়েলের প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় সরকারগুলো ইমাম খোমেনির আন্দোলনের মোকাবেলায় তাদের ব্যর্থতা থেকে যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছিল তা হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবকে ঠেকানো সম্ভব নয়। এ কারণে তারা ইরানের বিরুদ্ধে সবাইকে সংঘবদ্ধ করার চেষ্টা করে। এই লক্ষ্যে তারা তাদের পূর্ব প্রতিদ্বন্দ্বী সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে জোটবদ্ধ হয়ে ইরানের ভূখণ্ড দখলের জন্য ইরাকের সাদ্দামকে দিয়ে যুদ্ধ বাঁধিয়ে দেয়। দীর্ঘ বছরের চাপিয়ে দেওয়ার যুদ্ধে তারা ইরাকের সাদ্দাম সরকারকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছিল, যা কিনা সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে। ইরান দখল, ইরানকে খণ্ড বিখণ্ড করা, ইসলামী বিপ্লবকে ধ্বংস করা এবং ইসলামী শাসন ব্যবস্থাকে উৎখাত করার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল। ইমাম খোমেনি বলেছেন, দুঃখের বিষয় হচ্ছে পরাশক্তিগুলো বিশেষ করে আমেরিকা সাদ্দামকে ধোঁকা দিয়ে ইরান দখলে উস্কানি দেয় যাতে ইরান শক্তিশালী সরকার গঠন করতে না পারে এবং যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকে। আর সেই সুযোগে ইসরায়েল যাতে নীল থেকে ফোরাত পর্যন্ত বিশাল বিশাল অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পায়। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহ মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ নানা সমস্যা সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন। এইসব সমস্যার মধ্যে মুসলিম দেশগুলোর কিছু নেতার দুর্বলতা, অক্ষমতা বা পরনির্ভরশীলতার বিষয়টি রয়েছে। তাই তিনি ধর্মীয় আদর্শ থেকে প্রেরণা নিয়ে মুসলিম বিশ্বে সচেতনতা বাড়ানোর উপর জোর দিয়েছিলেন। তিনি মুসলিম উম্মার সাংস্কৃতিক ও জাতিগত মতপার্থক্য পরিহার করার উপর জোর দেন। তিনি মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের এই ধারা অনুসরণ করার আহ্বান জানিয়েছিলেন। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।